একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখালো, মার্কেট কিন্তু বিগত 6 দিন ধরে যেটা ডাউন হচ্ছে হঠাৎ করে আপ হওয়া শুরু হয়ে গেল। এবং তার কারণ হচ্ছে সেটা পাওয়া গেল, সেটা হচ্ছে যে অমিত শাহ একটা দুর্দান্ত বক্তব্য পাওয়া গেল। সেটা উনি বলছে যে যা কেনাকাটি করার মানে স্টক মার্কেটে সেগুলো সবই 4 তারিখের আগে যা কেনাকাটি করো। কারণ ওর বক্তব্য অনুযায়ী উনি যেটা বলতে চাইছে, উনি বলছে আমি যেটুকু বোঝা যাচ্ছে, এবং উনি বলছে যে 400 সিটসের বেশি কিন্তু নিয়ে কিন্তু আগামী দিনে ইলেকশনে জিততে চলেছে বিজেপি, এবং তার ফলে মার্কেট প্রচুর র্যালি দেখা যাবে, এবং সেটা 4 জুনের পরেই দেখা যাবে। তো সেই কারণে আজকের বক্তব্য একটা ঘটনা, সেটা হচ্ছে ইনি বলেছেন বলে নয়, নামুরা যেটা বিশ্বের একজন বিখ্যাত ব্রোকার একটা কোম্পানি, সেই ব্রোকার কোম্পানি অ্যানালিসিস করে দেখে গেছে মানে শেয়ার মার্কেটের সঙ্গে, শেয়ার বাজারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে বিজেপির আশা এবং না আশাটার সঙ্গে। অর্থাৎ ওরা যেটা স্ট্রাকচারে যা দেখতে পেয়েছে, ওরা যে অ্যানালিসিস করেছে বা যেভাবে দেখা গেছে যে দু ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যদি আসে মানে হিউজ সিট নিয়ে একটা সিচুয়েশন আসে যেখানে দাঁড়াতেই পারলো না, মানে যাকে নামুরা এক্ষেত্রে বলছে যদি 400 সিটের বেশি নিয়ে আসে, সেক্ষেত্রে বিজেপি যে পয়েন্টগুলোকে নিয়ে আসে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর ইম্প্রুভমেন্ট হবে অলরেডি, যেটা আমাদের কথা হয়ে গেছে। এবং সঙ্গে সঙ্গে কী দাঁড়াবে, যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের ইম্প্রুভমেন্ট হবে। সঙ্গে সঙ্গে হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে ট্যাক্স, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স, সেখানেও কিন্তু ইম্প্রুভমেন্ট হওয়া দেখা যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট, সেগুলো বাড়ার সম্ভাবনা থাকবে। এবং নেক্সট জেনারেশন সেক্টর, অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম এআই বা এটসেট্রা, সেই ধরনের নেক্সট জেন সেক্টরে কিন্তু ইম্প্রুভ, ফলে এই সেক্টরগুলো কিন্তু কিন্তু খুব বুম হতে চলেছে। অপোজিট পক্ষে যদি আমরা দেখি উল্টোটা হয়, যদি এটা অ্যাডভার্স সিচুয়েশন না দাঁড়ায়, তো এই সম্পর্কে বিজনেস টুডে তারা রিসার্চ করে যে ব্যাপারটা বের করেছে, তারা বলতে চাইছে বিজেপি যদি 363টার বেশি যদি সিটস নিয়ে জেতে, সেক্ষেত্রে কিন্তু যেটাকে বলছে টাকার দামটা কিন্তু টাকা আরও পাওয়ারফুল হয়ে যাবে। অর্থাৎ রুপি ওয়ার্ল্ডের মধ্যে একটা স্ট্রঙ্গার জায়গা দাঁড়াবে। সেকেন্ড ওয়ান হচ্ছে যেটা রুপির যে রেট সেটা কমে যাবে ডলারের তুলনামূলকভাবে, এবং ইকুইটির ক্ষেত্রে কিন্তু বাইং রেঞ্জটা বাড়তে থাকবে, কারণ একটা বিশ্বাসযোগ্যতা বাড়বে। ব্যাপারটা হচ্ছে সিম্পল, একটা স্ট্রাকচার সরকার নিয়ে চলেছে, তার কিছু পলিসিস রয়েছে, সেই পলিসিগুলো ইমপ্লিমেন্ট কিছু করেছে এবং কিছু করতে চলেছে। এই অবস্থায় যদি সেটা কন্টিনিউ হয়, ন্যাচারালি যে জায়গাটা থমকে গেছিলো সেই জায়গাটা আরও তাড়াতাড়ি কাজ শুরু হবে। সেকেন্ড ওয়ান, যদি সেটা না হয়, নতুন জায়গা আসে, সেক্ষেত্রে টালমাটাল সিচুয়েশন তৈরি হবে, নতুন করে যে ফর্মালিটিগুলো তৈরি হবে। তো ন্যাচারালি ওরা সেই বক্তব্যটা এখানে রেখেছে, এবং ওরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ম্যাক্রো ক্ষেত্রে, অর্থাৎ ম্যাক্রো রিফর্মস ব্যাপারের মধ্যে কিন্তু বেশ কিছু ব্যাপার, যেমন ল্যান্ড, যেরকম মনে করা যেতে পারে, লেবার ক্ষেত্রে এবং এগ্রিকালচার, এই 3টে জায়গাতে প্রচুর বুম আসবে। এবং সেকেন্ড ঘটনা সেটা হচ্ছে পলিসি এক্সিকিউশন, যেসব পলিসিগুলোর কথা আমি বলছিলাম, পিএলআই বা আদার যে পলিসিগুলো ওনারা ঠিক করেছে, যেরকম আমরা দেখেছি যে সূর্যোদয় যে যোজনা রয়েছে বা আদার্স যেসব কাজগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ খবর চলে আসবে, পজিটিভ ব্যাপার চলে আসবে। অপরপক্ষে যদি এক্ষেত্রে বিজেপি না যেতে এবং অন্য সেকেন্ড অল্টারনেটিভ অপশন তৈরি হয়, সেক্ষেত্রে প্রথমত ঘটনা যেটা হয়, সে টাকার কিন্তু প্রচুরভাবে পড়তে থাকবে, টাকার দাম বলা যেতে পারে ভ্যালুয়েশন, ফলে হায়ার রেট বাড়বে, যেটাকে বলা হয় ডলারের মানে ইন্ডিয়ার রেট বা রুপি আইএনআরটা কন্টিনিউ বেড়ে যাবে, এবং আলটিমেটলি ইকুইটি মার্কেটের ক্ষেত্রে প্রচুর সেল অফ হবে। এবং সেল অফ কিন্তু শুধু আমাদের ডোমেস্টিক লেভেলে সেল অফ দেখা যাবে না, ইন্ডাস্ট্রি মানে যেটা ফরেন লেভেলে, কারণ বিশ্বাসযোগ্যতা ফরেন লেভেলে প্রচুর পরিমাণে কিন্তু মোদির রয়েছে, মানে আমি বলতে চাইছি বিজেপি গভর্নমেন্টের রয়েছে। ন্যাচারালি সেই জায়গাটা যখন অফ হয়ে যাবে বা জায়গাটা অফ হয়ে যাবে, তখন ন্যাচারালি ওরা যেটা ভাবনা চিন্তা করে আসছিল মার্কেটে, সেগুলো সব স্টপ হয়ে যাবে। বড় বড় কোম্পানিগুলো যারা সেমিকন্ডাক্টর চিপ লেভেলে আমরা জেনেছি, এনভিডিয়ার আর আদার্স, যেগুলো তাদের আশাটা আটকে যাবে। বিওয়াইডি যেটা ব্যাপার ছিল চাইনিজ কোম্পানি, সেটা আটকে যাবে। তারপরে বড় বড় যেসব কোম্পানিগুলো, টেসলার সঙ্গে যে কথাবার্তা চলছে, সেই ব্যাপারটা থমকে যাবে। এবং এছাড়াও প্রায় 17 থেকে 22খানা বিদেশি কোম্পানি রয়েছে যারা কিন্তু ইন্ডিয়াতে রীতিমতো তাদের প্ল্যান্ট খোলার চিন্তা ভাবনা করেছে, এবং ফাইনাল জায়গা আটকে আছে, সেই জায়গাগুলো কিন্তু সব স্টপ হয়ে যাবে। তো এই ধরনের বক্তব্যদের রয়েছে, এবং ওরা বলছে যে এই যে ফিসকাল কনসলিডেশন, সেগুলো টোটালি স্টপ হয়ে যাবে। ফিসকাল কনসলিডেশন বলতে মার্কেটের সিচুয়েশন দাঁড়িয়ে, মার্কেট ইম্প্রুভমেন্ট, মার্কেটে যেভাবে কাজকর্ম চলছে, ম্যাক্রো লেভেল যে ইম্প্রুভমেন্টগুলো যে কথাবার্তা চলছে, যেখানে আমি বলতে পারি রুরাল এলাকায় যেখানে ইম্প্রুভমেন্টগুলো হওয়ার কথা ছিল, যেগুলো প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে 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 রাস্তা তৈরি হওয়া, ট্রান্সপোর্টেশন তৈরি হবে, রেল সেক্টরে যে ইম্প্রুভমেন্টগুলো হওয়া, সেগুলো নিয়ে দ্বিতীয়বার করে চিন্তাভাবনা শুরু হবে। ফলে সেই জায়গাগুলো থমকে যাবে, বন্ধ হয়ে যাবে সমস্ত কাজকর্মগুলো, ফলে এটা একটা নেগেটিভ ব্যাপার তৈরি হবে। এবং এটা ওরা যেটা বলছে বিজনেস টুডে, সেটা বলছে রিলুক,
রিলুক পাস্ট গভর্নমেন্ট ফ্ল্যাগশিপসগুলো এগুলোকে নিয়ে কিন্তু কথাবার্তা চলবে, ফলে এইগুলো কিন্তু স্টপ হয়ে যাবে। তো অর্থাৎ এরকম একটা সিচুয়েশন হচ্ছে, যদিও এই সিচুয়েশন হয় যে 300 থেকে 330-এর মধ্যে সিটও থাকে, অর্থাৎ তাও যেতে কিন্তু পরিমাণটা কম হয়, সেক্ষেত্রে ওরা বলছে একটা নি জার্কিং সিচুয়েশন, মানে একটা টালমাটাল সিচুয়েশন তৈরি হবে এবং সেক্ষেত্রেও ইকুইটির ক্ষেত্রে একটা বাজারে একটা রিয়াকশন দেখা যাবে যদি কমও হয়, মানে এমন সেন্সিটিভ জায়গাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ব্যাপারটা। তো আমি এক্ষেত্রে তোমাদেরকে যেটা বক্তব্য সেটা হচ্ছে কয়েকটা সেক্টরকে আমি বলতে পারি যে সেক্টরগুলোকে নিয়ে কিন্তু খুব ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যে এই মানে অর্থাৎ যেটা আমি বলতে চাইছিলাম যে ইলেকশনের পরবর্তীকালে, এবং যদি অমিত শাহর কথা ঠিক হয়ে থাকে, অর্থাৎ যদি 400 সিট নিয়ে আসে, তো সেক্ষেত্রে কী ধরনের সেক্টরে প্রচুর বুম হবে। এবং উনি যে হিন্টসটা দিয়েছে 4 জুন কেন বলছে যে ইলেকশন রেজাল্টটা আসছে, তো ইলেকশন রেজাল্ট আসার পরেই তখন কিন্তু আর এই স্কোপটা থাকবে না যে স্কোপটা এখন রয়েছে। তো ফার্স্ট যে সেক্টরটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে যেটা হয়েছে, প্রচুর পরিমাণে গভর্নমেন্টের কিন্তু নজর রয়েছে। ইনফ্রার মধ্যে কিন্তু প্রচুর জিনিস পড়ে, যেমন রোড, ট্রান্সপোর্ট, রেলওয়ে, তারপরে পড়ছে হেলথ, তারপরে হচ্ছে যেরকম রুরাল যে মডিফিকেশান, ইমপ্রুভমেন্ট, আমাদের ইভেন্ট সেক্টর যেটা আটকে রয়েছিল প্রচুর দিন ধরে আমরা দেখছি ইভেন্ট সেক্টরে উন্নতি হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে ডিমান্ডগুলো ছিল, ডিমান্ডগুলো কমে গেছে, এবং তার কারণ কিন্তু একটা ট্রান্সপোর্টেশন। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে ইমপ্রুভমেন্টটা ভালো না থাকার কারণে কিন্তু আমাদের ইলেকট্রনিক ভেহিকেলসের যে ইমপ্রুভমেন্ট, চার্জিং স্টেশন এটসেট্রা, সেইগুলো কিন্তু হ্যাম্পার হয়ে যাচ্ছে। ফলে মনোযোগ দিতে হবে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার, এবং ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট যেটা বলেছে সেটা বক্তব্য সেটা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে ওরা কিন্তু ইনভেস্ট করেছে, প্রায় 10 লাখ কোটি টাকার বেশি কিন্তু ওরা ইনভেস্ট করছে, এবং টোটাল জিডিপি 3.3% এখানে মানে ক্যাপেক্স করা হবে। এবং যেখানে ক্ষেত্রে 5.17 ক্রোর্স, এবং দেখা যাচ্ছে যেটা সে ডিফেন্সের ক্ষেত্রে 4.32 ক্রোর্স, এবং এনার্জি সেক্টরে 92 ক্রোর্স, এবং রেলওয়ে সেক্টরে 2.4 ক্রোর্সের ইমিডিয়েট গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট রয়েছে। এবং নেক্সট যে সেক্টরটা আমি মনে করি ইনফ্রাস্ট্রাকচার পরেই যে সেক্টর থাকবে, সেই সেক্টরটার কথা আমি যদি বলি সেটা হচ্ছে রিনিউয়েবল সেক্টর। রিনিউয়েবল সেক্টরে দিয়ে কিন্তু গভর্নমেন্ট প্রচুর জোর দিয়েছে, এবং আমরা যতগুলো সামিট হয়েছে, যতগুলো এদের কাজকর্ম হয়েছে, যতগুলো সারা বিশ্বের একত্রিত হয়েছে যেসব জায়গাগুলোতে, প্রত্যেক ক্ষেত্রে একটাই ঘটনা ঘটে, রিনিউয়েবল। তো রিনিউয়েবল সেক্টরের ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। যে ঘটনাটা সেটা হচ্ছে আগামী 2030 সালের মধ্যে রিনিউয়েবল এনার্জি থেকে প্রায় 500 জিগাওয়াট কিন্তু আসতে চলেছে, আমাদের টোটাল এনার্জি পাওয়ার ক্যাপাসিটিটা বাড়তে চলেছে, এবং যেটাকে বলা হয় নেট জিরো এমিশন 2070 সালে রাখা হয় টার্গেটটা। এবার হচ্ছে গ্রিন এনার্জির ক্ষেত্রে ইমপ্রুভমেন্টগুলো আনানো হবে, হাইড্রোজেন এনার্জি যাকে বলা হয় সেইগুলোকে ইমপ্রুভমেন্ট আনা হবে, গ্রিন হাইড্রোজেন যাকে বলছে, এবং এইগুলো ক্ষেত্রে প্রচুর ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট করতে চলেছে। এবং 2030 পর্যন্ত যে বক্তব্যটা রেখেছিল সেটা যদি এই গভর্নমেন্ট আসার সম্ভাবনা রয়েছে বলে নামুরা বলছে বা বিজনেস টুডেতে বলছে। তো এনিহাও এই মুহূর্তে 80 লাখ কোটি টাকা কিন্তু ইনভেস্টমেন্ট হওয়ার কথা, 80 লাখ ক্রোর্স 2030-এর মধ্যে। তো হয়ে গেল এটা। নেক্সট আমরা যেটা জানবো সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরে কিন্তু প্রচুরভাবে ইমপ্রুভমেন্ট হবে। বাজেটের ক্ষেত্রে কিন্তু ডিফেন্স সেক্টরকে একটা বড় জায়গা নিয়ে রেখেছে। ডিফেন্স সেক্টরে প্রায় 13.04%, অর্থাৎ প্রায় 6.21 লাখ ক্রোর্স কিন্তু ইনভেস্ট করতে চলেছে, এবং সেটার জন্য ডিফেন্স সেক্টরে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে আমরা যখন দেখব এর পরবর্তীকালে ডিফেন্স সেক্টরে কিন্তু ভালো মাত্রার একটা জাম্প হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে যেরকম দেখে নিয়েছি, রিনিউয়েবল ক্ষেত্রে দেখে নিলাম, আমরা দেখে নিলাম ডিফেন্সের ক্ষেত্রে। পরের যে বক্তব্য সেটা হচ্ছে লজিস্টিক ব্যাপারটা ইনফ্রার মধ্যে পড়ে পার্ট, সেটাকে লজিস্টিকটা একটু স্পেশাল করে বলা দরকার আছে, কারণ রেলওয়ে সেক্টর প্রচুরভাবে ইমপ্রুভমেন্ট হতে চলেছে। রেলওয়ে সেক্টরটাকে একটা টোটালি কনসেন্ট্রেট করতে হচ্ছে আলাদাভাবে। সেখানে যে বক্তব্য রেখেছে সেটা ওনারা বলছেন অ্যাপ্রক্সিমেট প্রায় $500 বিলিয়ন কিন্তু আগামী 10 বছরের মধ্যে ইনভেস্টমেন্ট হতে চলেছে। তো এই ইনভেস্টমেন্ট হওয়াটার জন্য এই গভর্নমেন্টের একটা ব্যাপার রয়েছে। নেক্সট আমি চলে আসবো পরের সেক্টরটার দিকে, সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর। ব্যাঙ্কিং সেক্টরেও কিন্তু ইমপ্রুভমেন্ট হতে চলেছে। ব্যাঙ্কিং সেক্টর কেন ইমপ্রুভমেন্ট হতে চলেছে? আমরা দেখতে পাচ্ছি ইকোনমি ক্ষেত্রে যত ইনফ্রাস্ট্রাকচারে ইমপ্রুভমেন্ট হবে, যত উন্নতি হতে থাকবে, তত কিন্তু ধারের প্রয়োজন পড়বে, কারণ সকলে কিন্তু এত টাকা নিয়ে বসেনি। ব্যাঙ্কগুলো রয়ে গেছে টোটাল ইকোনমি ব্যাকবোন বলা হয়, সারা যে কোনো দেশেরই ব্যাকবোন হচ্ছে ব্যাঙ্ক। এবার ব্যাঙ্কিং সেক্টরটাকে ছেড়ে বা বাদ দিয়ে কোনো দেশের কোনো ইকোনমি ইমপ্রুভ হতে পারে না। সুতরাং ধার দেওয়ার জন্য বড় বড় ব্যাঙ্কগুলো বসে রয়েছে, এবং যত ধার দেবে তত সে যখন রিটার্ন পাবে তত তার কিন্তু প্রফিটেবিলিটিটা বাড়বে। তো এই জন্য এই মুহূর্তে যেটা বক্তব্য, গভর্নমেন্ট তরফ থেকে অলরেডি যে পার্টগুলো করে নিয়েছে সেটা হচ্ছে ব্যাড ব্যাঙ্ক তৈরি করে, অর্থাৎ ব্যাড লোনসগুলোকে অলরেডি প্রায় 2.09 লাখ ক্রোর্স
ব্যাড লোনসগুলোকে তারা কিন্তু রিমুভ করে দিয়েছে এবং তারা যেটা বক্তব্য যে আগামী দিনে আরও টোটালি এটাকে সরলীকরণ করছে, ফলে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরেও বিশেষ করে পিএসইউ যে ব্যাঙ্কগুলো তাদের এই ব্যাপারগুলো রিফর্মস করছে, ফলে আলটিমেটলি ব্যাঙ্কিং সেক্টরেও কিন্তু অনেক পার্টটা থাকবে, সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরটাই কিন্তু কোনো মতে অ্যাভয়েড করা যাবে না। গভর্নমেন্ট থেকে অলরেডি পিএলআই স্কিমের মাধ্যমে প্রচুরভাবে কিন্তু ইমপ্রুভমেন্ট করে যাচ্ছে এবং চেষ্টা করে গেছে, এবং তারা বলেছে 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা, তারা বলেছে 100 স্মার্ট সিটির কথা, তারা রীতিমতো বলছে যে তোমরা আত্মনির্ভর হয়ে ওঠো। তো সেই মতো মনে করে নিয়ে কেমিক্যাল সেক্টরে কিন্তু আগামী দিনে ভালো ইমপ্রুভমেন্ট আসছে। আমরা দেখতে পাচ্ছি ক্রুড অয়েল এবং যাকে বলা হয় কেমিক্যাল সেক্টর খুব কাছাকাছি ব্যাপার, মানে ক্রুড অয়েল প্রেজেন্টলি আরও কিছুটা দাম, মানে যেখানে ক্রুড অয়েল দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, আমরা সেসব খবর জেনেছি। তো ন্যাচারালি কী হতে পারে, এখনও কেমিক্যাল সেক্টর কিন্তু যেটা হয়তো আরও 6 মাস পরে আমরা দেখতে পারতাম কেমিক্যাল সেক্টর ইমপ্রুভমেন্ট, সেটা হতে আরও একটু দেরি হয়ে যেতে পারে। কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট তরফ থেকে রীতিমতোভাবে বলা হচ্ছে, অর্থাৎ আমরা $178 বিলিয়ন 2021 সালে যে আমাদের ইনভেস্টমেন্ট ছিল, 2030 সালে $1 ট্রিলিয়ন কিন্তু এর একটা ইনভেস্টমেন্ট হতে চলেছে, বিশালভাবে কিন্তু কাজ হবে। তার আমরা খুব ইন্টারেস্টিং ব্যাপারগুলো জেনে নিলাম, একটা ইনফ্রাস্ট্রাকচারে ইমপ্রুভমেন্ট হতে চলেছে। সেকেন্ড আমরা দেখে নিলাম সেটা হচ্ছে রিনিউয়েবল সেক্টরে প্রচুর ইমপ্রুভমেন্ট হচ্ছে। সোলার এনার্জির ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি ভালো ভালো কোম্পানিগুলোর কথা এবং ইমপ্রুভমেন্ট তাদের হয়ে চলেছে। আমরা জেনেছি গ্রিন হাইড্রোজেন এনার্জির কথা, সেখানেও ইমপ্রুভমেন্ট হতে চলেছে। আমরা নেক্সট জেনেছি ডিফেন্স সেক্টরে ভীষণভাবে প্রয়োজনীয়, আমরা প্রচুরভাবে আগামী দিনে আসতে চলেছে গভর্নমেন্টের ক্ষেত্রে। আমরা এটা দেখে নিতে চাচ্ছি ইনফ্রাস্ট্রাকচারে ইমপ্রুভমেন্ট হতে চলেছে এবং রেল রোড কনস্ট্রাকশন ক্ষেত্রে প্রচুরভাবে ইনভেস্টমেন্ট হবে আগামী দিনে। আমরা জেনে নিলাম কি ব্যাঙ্কিং সেক্টর কিন্তু আমরা কেমন ইমপ্রুভমেন্ট দেখতে পারিনি, কিন্তু আগামী দিনে এই ইমপ্রুভমেন্টের ডাইরেক্টলি ইমপ্রুভমেন্ট হতে চলেছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি কেমিক্যাল সেক্টর আমরা ইমপ্রুভমেন্ট দেখেছি। লাস্ট যে সেক্টরটা আমরা মনে করে নিচ্ছি সেটা কিন্তু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশনের ব্যাপারে কিন্তু প্রচুরভাবে ইনভেস্টমেন্ট হতে চলেছে আগামী দিনে। অর্থাৎ তুমি যদি দেখে নাও প্রায় যে বক্তব্য রয়েছে ক্লাউড ইনফরমেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং টোটাল এক্সপেন্ডিচারের যে প্ল্যান রয়েছে তাতে বলা হচ্ছে এআইয়ের উপরে $15 ট্রিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট হতে চলেছে। ক্লাউড আর্কিটেকচার ইনফ্রাস্ট্রাকচারের উপর ক্ষেত্রে $1 ট্রিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট হতে চলেছে। 5Gর ক্ষেত্রে $13 ট্রিলিয়ন এবং যেটা দেখা যাচ্ছে যে মেটাভার্স সেখানে কিন্তু $15 ট্রিলিয়ন এবং আইওটির উপরে $19 ট্রিলিয়ন। এটা একটা বিরাট বড়োভাবে কাজ হচ্ছে। তো এই ডিজিটাল ট্রান্সফরমেশনে কিন্তু ইন্ডিয়ার একটা বড় ভাব রয়েছে এবং ভবিষ্যতে এর একটা কিন্তু প্রভাব পেতে চলেছে। ফলে এই ইলেকশন জেতা বা তার উপর ক্ষেত্রে গভর্নমেন্টের কিন্তু এই জায়গাগুলো রয়েছে। নেক্সট লাস্ট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে কিন্তু 24 লক্ষ কোটি টাকার মতো কিন্তু ক্যাপেক্স করার কথা রয়েছে। অর্থাৎ আমরা যে সেক্টরগুলোর মধ্যে পেলাম সেটা লাস্ট সেক্টর হচ্ছে পাওয়ার এবং এনার্জি সেক্টরটা। সেখানে ওরা ক্লিন এনার্জির ওপর কথা বলছে বা জেনারেশন এবং ট্রান্সমিশন হচ্ছে পাওয়ার, যেখানে বলা হচ্ছে সোলার হাইড্রো পাওয়ারের উপর কাজ রয়েছে, এগুলো রয়েছে। তো এইগুলো এবারে এর মধ্যে পার্টিকুলার স্টক নিয়ে তোমরা যে জানতে চাও কোন স্টকগুলো ইমপ্রুভমেন্ট হতে পারে, তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি সেই মতো তাহলে বানাবো। তো আজকে এখানে শেষ হলো।